ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি যাচ্ছি, আমি এই শরীর থেকে চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। শুধু গেলেই হবে না, তোকে বলে যেতে হবে তোর পরিচয়। আমি মিনি, গেলবার ওই বাড়ির পুকুরের পাড়ে কাছে গলায় দড়ি দিয়ে মরেছি। মরার পর থেকে ওই চত্বরে থাকতাম। এই বুড়ি রোজ একটু বসো নোংরা ফেলার সময় রোজ আমার গায়ে ছুঁড়ে ফেলতো, তাই তো আমি তককে তককে ছিলাম বুড়ি কখন মরবে আর শরীরটা আমি নেব। আরে মিনি মাসি, তোমার এখনো মুক্তি হয়নি? ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রহস্য এবং রোমাঞ্চে ঘেরা ভূতকুঠির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের ভূতকুঠির চ্যানেলে যে সমস্ত গল্প প্রচার করা হয়ে থাকে তার সবগুলোই ভূত, ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র এবং অলৌকিক সংক্রান্ত বিষয়কেন্দ্রিক। গল্পের লেখক বা লেখিকা প্লট এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই এই সকল বিষয়গুলি ব্যবহার করে থাকেন। মনে রাখবেন, ভূতকুঠির কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেয় না। আমরাও আশা করব আমাদের ভূতকুঠিরের শ্রোতা বন্ধুরাও সংস্কার মুক্ত হয়ে এই সকল বিষয়কে উপেক্ষা করে আমাদের নিবেদিত গল্পগুলিকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সাদরে গ্রহণ করবে। ভূতকুঠির চ্যানেলে আজকের পর্বে আমাদের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন থেকে লেখিকা সুদেশনা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও নররাক্ষসের আতঙ্ক। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন বুবাই, বিভূতির চরিত্রে রয়েছেন ঋতদীপ, কিশোরীর চরিত্রে রয়েছেন শুভম এবং অন্যান্য চরিত্রে রয়েছেন প্রদ্যুৎ, দীপান্বিতা, কৌশিক, সঞ্চালী, সুদীপ, রিনি ও সুস্মিতা। আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে সবুজ। সকলকে জানাই আমাদের ভূতকুঠিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও নররাক্ষসের আতঙ্ক। চৈত্র মাসের মাঝামাঝি সময়। এই সময়টা কেমন গরম থাকে তা হয়তো কোনো বাঙালিকে আর নতুন করে বলে দিতে হবে না। এবারে যেন গরমটা গতবারের তুলনায় অনেক বেশিই পড়েছে। সকাল হতে না হতেই সূর্যদেবের আগুন রঙা ক্রোধের দরুন পুরো কলকাতাবাসীর একেবারে নাজেহাল অবস্থা। ঘরের বাইরে বেরিয়েছ কি মরেছ। এই সময় রাস্তার পশু পাখিগুলোর জন্য অভিশপ্ত সময়। আর খেটে খাওয়া মানুষগুলোর কথা তো ছেড়েই দিলাম। প্রত্যেকেই যেন একটু বৃষ্টির পানে চেয়ে হা করে বসে আছে। কখন একটু বৃষ্টি নামবে আর মানুষজন এই কষ্ট থেকে সামান্য সময়ের জন্য একটু মুক্তি পাবে। অবশেষে দীর্ঘ 7 দিন পর প্রকৃতি হয়তো আমাদের কথা শুনেছে, তাই এত মানুষের পিপাসার্ত মুখগুলোর দিকে তাকিয়ে এসে দয়া করল বটে। বিকেল হতে না হতেই পূবের আকাশটা ঘোর কালো করে এলো, সাথে থমকে থমকে গুরুম গুরুম শব্দ। বিকেলবেলাতেই যেন সন্ধ্যের ঘনঘটা নেমেছে আকাশের বুকে। মৃদুমন্দ ঠান্ডা বাতাস ততক্ষণে বাইরে বইতে শুরু করেছে। অফিস ছুটি হতেই এমন দৃশ্য দেখে শরীরটাতে একটু আরাম এলো। চোখ বুঝে সামান্য সময় এই ঠান্ডা বাতাসটা অনুভব করলাম। পূবের মেঘ এবার ধীরে ধীরে সারা আকাশে ছড়িয়ে পড়ে গর্জন শুরু করেছে। কিশোরীরও আমার মতো একই অবস্থা দেখলাম। নাবিশ্বাসটা চৈত্রের বিকেলে এমন আবহাওয়া দেখে সকলের শরীরে ক্ষণিকের আরাম যোগাচ্ছে। হাসি মুখেই বললাম, যা অবস্থা, এই বৃষ্টি নামলো বলে মেঘ দেখে তো মনে হচ্ছে বেশ ভালো রকমই ঢালবে আজকে। এই বৃষ্টিতে যদি চারপাশটা সামান্য একটু ঠান্ডা হয় তাই রক্ষে, রাতে অন্তত ঘুমটা ভালো হবে। তা আজকে অফিস ছুটির পর বাড়ি না গিয়ে তাঁতের বাড়ি গেলে কেমন হয়?
একটা খাসা গল্প কিন্তু এই আবহাওয়াতে এক্কেবারে জমে যাবে। লোকটার গল্প বলার ধরন কিন্তু সাংঘাতিক। কিশোরী যেন আমার মুখের কথাটাই কেড়ে নিল। সত্যি সত্যি গল্প যেমনই হোক না কেন তাকে বলতে হবে অসাধারণভাবে। আর তারানাথ তান্ত্রিক এ ব্যাপারে বরাবরই ভীষণ পটু। সারা সপ্তাহে অফিস করার ফাঁকে ফাঁকে তারানাথের গল্পগুলো একরকম আমাদের ক্লান্তি দূর করে আর কি। তাই তো সুযোগ পেলেই ছুটে যাই মঠ লেনে তারানাথের বাড়িতে। কিশোরীর কথা শুনে খুশি হয়ে বললাম, বেশ, হয়তো তাছাড়া অনেকদিন তারানাথের সব অলৌকিক তন্ত্রের গল্প শোনা হয়নি। আজকে এমন বৃষ্টির সন্ধেটা বাড়ি বসে মাটি মারা হওয়ার চেয়ে এই ঢের ভালো। পথ চলতে চলতেই বেশ ভালো রকম হাওয়া দিচ্ছিল। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল এক্ষুনি প্রচণ্ড কালবৈশাখী ঝড় নামলো বলে। দুজনেই তাড়াতাড়ি পা চালালাম। ভাগ্যদেব বোধহয় প্রসন্ন ছিলেন আমাদের ওপর। তারানাথের দরজার সামনে পৌঁছতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো কালবৈশাখীর হাওয়া। মুহূর্তেই চারপাশ ধুলোতে ভরে উঠল। গাছপালার সে কি তাণ্ডব নৃত্য, যেন প্রতিটি গাছের মধ্যে ভয়ঙ্কর শক্তি ভর করেছে। তাতেই তারা এমন ভয়ানকভাবে দুলছে। চারি এসে দরজা খুলে দিয়ে আমাদের ওপরের ঘরের দিকে নির্দেশ করল। চারির হাতে গরম তেলে ভাজার ঠোঙাটা দিয়ে লম্বা লম্বা উঁচু সিঁড়ি বেয়ে সোজা চলে এলাম ওপরে তারানাথের ঘরটায়। তারানাথ দেখলাম ঘরের জানলা দিতে ব্যস্ত। আমাদের দেখে প্রসন্ন মুখে হাসতে হাসতে বলল, আরে তোমরা এসো এসো, আজকে যে তোমাদের আসার কথাই ছিল। এমন ঝড় বাদলা হলেই তো এই বুড়োটাকে মনে পড়ে তোমাদের। তা বলো, কেমন আছো তোমরা? ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি ঠাকুরমশাই। পরিবারের সকলে বেশ ভালোই রয়েছেন। অফিসেও কাজকর্ম ঠিকঠাক চলছে। আপনার সব কুশল তো? মধুসুন্দরী দেবীর কৃপাতে সব ভালোই চলছে, তবে ব্যবসাপত্রে সেরকম কিছু আয় হচ্ছে না। ওই যে মধুসুন্দরী দেবী বলেই গিয়েছিলেন আমায় যে আমার কখনো ভাত কাপড়ের অভাব হবে না, কিন্তু আমি তেমন অর্থ জমাতে পারবো না। তারানাথের কথা বলার সাথে সাথেই বাইরে ভীষণ শব্দ করে কাছে পিঠে একটা বাজ পড়ল। সাথে আরও জোরে শব্দ তুলে শুরু হলো কালবৈশাখীর বৃষ্টি। কটা দিন ধরে যে হারে গরম দিচ্ছিল, তাতে বৃষ্টিটা হওয়ার বড্ড দরকার ছিল। তবে ঝড়ের তাণ্ডবটা যেন আজকে একটু বেশি। গাছপালাগুলো মাতালের মতন দুলছে দুদিকে। এরই মধ্যে চারি 3 কাপ চা তেলে ভাজার সাথে মুড়ি মেখে এনে রাখল। আমিও তারানাথের দিকে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম। মনের ভেতরে একটা উসখুস করছিল তারানাথ কখন শুরু করবে তার গল্প বলা। কারণ বৃষ্টি কমে যাওয়ার পর গল্প শোনার সেই মজাটা আর থাকে না। পাসিং শো তারানাথের হাতে দেওয়াতে কাজ হলো। দেশলাই দিয়ে পাসিং শো জ্বালিয়ে তাতে লম্বা একটা টান দিতে দিতে তারানাথ বলল, এমনই এক দুর্যোগে কাল বৈশাখী সন্ধ্যাবেলায় আমায় একবার শ্মশানে বসে সাধনা করতে হয়েছিল। এ ভারী কঠিন সাধনা। ঝড়ের প্রকোপে যেমন ভাবে বারবার নিভে যাচ্ছিল আগুন, তেমনি মুষলধারে বৃষ্টিতে সাধনাতেও বড্ড সমস্যার সৃষ্টি হয়েছিল। আমি আর কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। তাহলে আজকে আপনার এই সাধনার ঘটনাটা শোনান না ঠাকুরমশাই। কি ঘটেছিল সে রাতে? বাইরের পরিবেশের সাথে আপনার এই ঘটনাটা বেশ মিলে যাবে কিন্তু। কি বলো হে বিভূতি? আমিও কিশোরীর সাথে ওর কথা সম্মতি জানালাম। তারানাথ নারকেলের মালায় পাসিং শোয়ের অবশিষ্ট অংশটা গুজে নিয়ে চোখ বন্ধ করে রইল। তারপর স্মৃতির গভীর থেকে হাতড়ে হাতড়ে বলল, এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার মধ্যে অন্যরকম। শেষ বেলায় আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এর ঠিক কোনটা ভুল আর কোনটা ঠিক। সত্য এবং মিথ্যা, ঠিক এবং ভুলের মাঝ বরাবর আমি অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম। তাহলে ঘটনাটা একেবারে প্রথম থেকেই বলি, শোনো। তাও অনেকদিন আগের ঘটনা।
চারি তখন বছর চারেকের। ব্যবসাপাতি মোটামুটি তখন বেশ ভালোই এগোচ্ছে মধুসুন্দরী দেবীর কৃপাতে। টুকটাক হাত দেখা, কুষ্টি বিচার করা, নম্বর লাগানো রেসের, কারোর গ্রহ রত্ন সংক্রান্ত কোনো সমস্যা হলে তার প্রতিকার করা, কারোর মাঙ্গলিক দোষ কাটানো, বিবাহ বিচার ইত্যাদি। বীরভূমের শ্মশানচারিণী মাতু পাগলি বেশ কিছু বিদ্যে দিয়েছিল আমায়, তাতেই এসব করতাম। তবে জীবনে কখনো কারোর ক্ষতি আমি করিনি, তাই হয়তো তাদের কৃপা আমার ওপর বজায় আছে এখনো পর্যন্ত। সেবারও ঠিক এইরকম গরম পড়েছিল চৈত্র মাসের দিকে। গরমে একেবারে কালঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। তাল পাকার বাতাস যেন কিছুতেই মেটাতে পারছিল না গরম। মাঠে ঘাটে খরা, পুকুরের জল শুকিয়ে একেবারে নেই বললেই চলে। মানুষের মধ্যে রোগ ব্যাধি যেমন বেড়েছিল, তেমন বৃদ্ধ বৃদ্ধার মৃত্যুর হারও ক্রমাগত বেড়েই চলেছিল। ব্রিটিশ সরকার তখন অবশ্য রাস্তায় রাস্তায় প্রচার করছিল ঘরের ভিতরেই থাকার জন্য, রাস্তায় সেভাবে না বেরোতে দরকার ছাড়া, প্রচুর পরিমাণে জল খাওয়ার জন্য। কিন্তু ঘরের ভিতরে বসে থাকলে কি আর সকলের পেট চলে? সে যাই হোক, দুপুরে খাওয়ার পরে তক্তা বসে শুয়ে একটু শরীরটা গড়াগড়ি দিচ্ছিলাম। অমনি দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে তন্দ্রা ভাবটা আমার এক নিমিষেই কেটে গেল। তখন অল্প বয়স ছিল, চোখ কান সব সতর্ক ছিল। এখন না হয় বয়স হয়ে গেছে আর কি। সামান্য কুস্তি বিচার হাত দেখার জন্য লোক এই ভর দুপুর বেলায় তো আর আসবে না। বেশ কৌতূহল নিয়েই তাই দরজাটা খুললাম। দরজা খুলতেই দেখি গরমে ঘামে চপচপে হয়ে একজন ভদ্রলোক এসে উপস্থিত হয়েছে আমার বাড়ির সামনে। ভদ্রলোকের পোশাক আশাক দেখে তো মনে হচ্ছিল সে যথেষ্ট অবস্থাবান ঘরের লোক। পরনে দামি ধুতি পাঞ্জাবি, গায়ে দামি উত্তরীয়, সোনার ফ্রেমের চশমা, হাতে দামি হাত ঘড়ি, গলায় মোটা সোনার চেন, পায়ের জুতোটা বিলেতি চামড়ার তৈরি। লোকটির প্রত্যেকটি আঙুলে নানান রকমের রত্ন খচিত পাথর সোনা দিয়ে বাঁধানো। কিন্তু এই পোশাকের আভিজাত্যের মধ্যেও ভদ্রলোকের চেহারা তখনও দেখা যায়নি। একটা সাদা রঙের চাদরে আপাদ মস্তক নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি, যেন খুব গুপ্তভাবে কাজটা করতে হবে। এ বাবা, আপনি তো একেবারে ঘেমে গেছেন। আসুন আসুন, ভিতরে আসুন। চারির মায়ের উদ্দেশ্যে হাঁক পেড়ে বললাম, এই একটু জল বাতাসা আনো তো। ভদ্রলোক ঘরে এসে বসে। তখনও সেই সাদা রঙের চাদরটা নিজের গায়ের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন আপাতমস্তক ভাবে। আমি বেশ স্পষ্টই বুঝতে পারছিলাম ভদ্রলোক ভীষণ চিন্তায় আছেন। ক্রমাগত নিজের দুই আঙুলের নখ দিয়ে খুঁটে চলেছিলেন অনবরত। আপনি কি কিছু বলবেন? আপনার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। দেখলাম ভদ্রলোক বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, যেন ভীষণ কিছু একটা ভাবছেন তিনি। আমার বলা কথা তার কানে পৌঁছালো না, তাই আরো একবার জোর করে ডাকতেই চমকে ওঠার পরে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আসলে মানে কিছু বলতেই তো এসেছি অনেক দূর থেকে। কিছু বলতে মানে আমাদের একটা বড় সাহায্য আপনাকে করতে হবে। দয়া করুন বাবা, বড্ড বিপদ আমাদের, বড্ড লুকিয়ে আপনার কাছে আসতে হয়েছে। আপনি বাঁচান বাবা, আপনি বাঁচান। দেখলাম ভদ্রলোক কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে পায়ে লুটিয়ে পড়েছেন। আরে আরে, করছেন কি? কি করছেন আপনি? আপনি সমস্যাটা খুলে প্রথমে আমাকে বলুন। আমি সবটা না জানলে আপনাকে কোনো রকম সাহায্যই করতে পারবো না। আপনি ভয় না পেয়ে সম্পূর্ণটা প্রথম থেকে আমায় খুলে বলুন পরপর।
ততক্ষণে ঘরে তার সামনে জল আর বাতাসা রাখা হয়েছে। ভদ্রলোক ঢক ঢক করে প্রায় 1 গ্লাস জল পুরোটা এক চুমুকেই খেয়ে নিলেন। আর তখনই তার চেহারা আমার সামনে প্রস্ফুটিত হলো। মাঝ বয়সী এক যুবক, বয়স কত তা আন্দাজ করা যায় না, তবে 35-এর বেশি নয়। চোখগুলো বেশ বড় বড়, ঠোঁটের ওপর পাতলা গোঁফ সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গায়ের রং ফর্সা না হলেও উজ্জ্বল তামাটে, লম্বা, বেশ সুপুরুষ চেহারা। শরীরে বাবু কালচারের ছাপ নেই। চোখ মুখের অবস্থা দেখে বোঝাই যায় বহু রাত তার না ঘুমিয়ে কেটেছে। মুখে অসম্ভব একটা চিন্তার গাঢ় ছাপ। আমি হিরণ্য কুমার রায়, নিবাস সপ্তগ্রাম। সকলে হিরু বলেই ডাকেন আমায়। ঈশ্বরের কৃপাতে পারিবারিক ব্যবসা, জমি জমা যা আছে তাতে ভালোই চলে যায়। জমিদার নারায়ণচন্দ্র দাসের খাস দেওয়ান নিয়েছিলেন আমার ঠাকুরদা। এরপর থেকেই রায়তদারির দায়িত্ব আমাদের উপর। পাশের আরও 3টি গ্রাম, রাখালমারি, হাঁড়িখোলা আর পঞ্চডিঙি গ্রামের রাজস্বের ভার আমাদের উপরে। গ্রামে আমাদের নাম ডাকের অভাব নেই। আমার বাবা স্বর্গীয় শীলভদ্র রায় গ্রামের যে কোনো মানুষের সাহায্যে সবার আগে এগিয়ে যেতেন। নিজের সন্তানের মতো করে, নিজের পরিবারের মতো করে পুরো গ্রামের দায়িত্ব তিনি নিয়েছিলেন। মৃত্যুর আগেও বাবা আমার হাত ধরে বলে গিয়েছিলেন, এই গ্রামের দায়িত্ব এখন তোর হাতে। এই গ্রামে বিপদ এলে নিজের জীবন দিয়ে হলেও বাঁচাবি মানুষদের। মনে রাখবি, ভগবান সবাইকে সুযোগ দেন না রাজা হওয়ার। তিনি তাকেই রাজা হওয়ার জন্য নির্বাচন করেন যার সেই যোগ্যতা রয়েছে। রাধা মাধবের কৃপায় আমাদের কোনো আর্থিক সমস্যা নেই। তুই বাঁচাবি, রক্ষা করবি গ্রামকে সবসময়। এতটুকু বলে ভদ্রলোক সামান্য থামলেন। তারপর আরো 1 গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিয়ে বললেন, বাবা মারা গেছেন 4 বছর হলো। আমরা 3 ভাই, কিন্তু তারা কেউই গ্রামে থাকে না। আমি মেজ ছেলে। আমার দাদা কলকাতায় চাকরি করে, আর ছোট ভাই বিলেতে ডাক্তারি পড়তে গেছে। 2 দিদি অবশ্য আছে, তারা তাদের নিজের সংসারে ব্যস্ত। বড় বাড়ি এখন ভাগ হতে বসেছে। জেঠুতো খুড়তুতো সবাই মিলে যে যার মতো হিসেবে পাওয়া বাড়ির অংশে রয়েছেন, কিন্তু সমস্যা এগুলো কিছুই না। আসল সমস্যা তো অন্য জায়গায় ঠাকুরমশাই। আমার বাবা আমাকে যে দায়িত্ব পালন করতে দিয়েছিলেন তা হয়তো আমি সঠিকভাবে পালন করতে পারছি না। গ্রামের মানুষের নাজেহাল অবস্থা। তারা কর খাজনা দেবে কি? আতঙ্কে গ্রামে বেরোতেই পারছে না ঘর থেকে। দিনে দুপুরে হচ্ছে আতঙ্ক। সন্ধ্যার পর থেকে কুকুর বেড়ালরাও রাস্তায় আর ঘোরাঘুরি করে না। মানুষের শরীর খারাপ হলেও কেউ ভয়ে শহরের হাসপাতালে যেতে চাইছে না। ঘরে বৃদ্ধ বৃদ্ধা মরলে শ্মশানে নিয়ে যেতেও মানুষের ভয়। কারোর কারোর ঘরে চাল ফুরিয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা আরো করুণ। গ্রামে যেন খরা লেগেছে ঠাকুরমশাই। গাছের পাতা নড়ে না,
পাখি ডাকে না। গরুগুলো মাঝে মাঝে দুধ দেওয়া বন্ধ করে দেয়। মানুষের চোখের জল ফেলা ছাড়া আর যেন কিছুই করার নেই। গত 2 মাসে কম করে 20 জন মারা গেছে গ্রামে। তবে মানুষের মরেও যেন শান্তি নেই। মরাগুলো সৎকার করা যায় না, চিতা জ্বলতে জ্বলতে নিভে যায়। অর্ধদগ্ধ মৃতদেহ পড়ে থাকে শ্মশানে। কেউ মরলেও মানুষ এখন শ্মশানে যেতে চায় না ভয়ে। এইভাবে চলতে থাকলে তো গ্রাম উজাড় হয়ে যাবে। মানুষ না খেতে পেয়ে দগ্ধে দগ্ধে মারা পড়বে। আর আমি গ্রামের রক্ষক হয়ে কিভাবে মানুষের এত দুর্দশা কি চোখের সামনে দেখতে পারি বলুন তো? কথাগুলো শুনে আমার বেশ খারাপই লাগলো। হিরু যে ভালো ছেলে সে তার কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম। গ্রামের মানুষদের নিয়ে তার চিন্তার শেষ নেই। সত্যি কত ভালো হতো যদি প্রত্যেকটি গ্রামের জমিদার রক্ষক তাদের ঠিক এমনই চিন্তা ভাবনা হতো। কতই বা বয়স, অথচ কি দায়িত্বজ্ঞান সম্পন্ন। কিন্তু চিন্তা হচ্ছিল গ্রামের অবস্থা নিয়ে। বেশ শঙ্কিত হলাম। এই যে কোনো সাধারণ ঘটনা নয়, সত্যি ভয়ানক। বাইরে কিসের ভয়? মানুষই বা কেন এমন ভয় পাচ্ছে যেতে? কিছু কি ঘটেছে? আমাকে সবটা বলো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, বলবো বলেই তো এসেছি আপনার কাছে এত দূর থেকে। গ্রামের মানুষ ঘুম থেকে উঠে নিজের বাড়ির সামনে পড়ে থাকতে দেখতে পাচ্ছে মরা কাক কিংবা মরা কোনো পাখি। কি বিভৎস সেই মরা পাখির চেহারাগুলো! যেন কেউ প্রচণ্ড আক্রোশে খুবলে খেয়ে নিয়েছে তাদের চোখ। তাদের শরীর যেন কেউ ছিঁড়ে ফেলেছে মাঝখান থেকে। শুধু তাই নয় ঠাকুর মশাই, গ্রামের রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে পশু পাখির মৃতদেহ, কাটা মাথা, কখনো কখনো পশুর মাথার খুলি, শরীরের হাড়। এই তো সেদিন আগেই খিদিবাবুর জমিতে বাড়ন্ত ফসল কে যেন আগুনে ঝলসে দিয়ে গেছে এক রাতের মধ্যে। অথচ গ্রামের মানুষ কোনো টেরই পায়নি। পুকুরের জলে মাঝে মধ্যে রক্তের স্রোত বয়ে চলে। পুকুর থেকে যা মাছ ধরা হয় সবই মরা, এবং প্রত্যেকটি মাছের শরীরে যেন খুপলে খাওয়া, চোখগুলো কোটর থেকে ছিঁড়ে নেওয়া। রোজই রাতে কারোর না কারোর গবাদি পশু, হাঁস মুরগি মারা যাচ্ছে একইভাবে। হয় কেউ তাদের গলা ধরে থর ছিঁড়ে ফেলছে, কিংবা চোখগুলোকে খুপলে নিচ্ছে, কিংবা তাদের কাটা মাথা ফেলে দিয়েছে ঘরের সামনে। বেশিরভাগই সবাই বাড়ির চালে মাঝরাতে কারো তাণ্ডব নৃত্যের শব্দ পায়। উফ! সেদিন আমিও চিলেকোটার ঘরে রাতে শুয়েছিলাম, ঘরের ভিতরে গরম করে বলে। আমিও সেদিন টের পেয়েছিলাম সেই শব্দ। এখনো ভাবলে গায়ের রুম খাড়া হয়ে ওঠে ভয়ে। সেদিনই আমার পোষা বিড়ালটার একই অবস্থা হয়েছিল। বাকিদের মতো পরদিন সকালে তারও মৃতদেহ উদ্ধার করা হয়েছিল আমাদের বাড়ির দালান কোঠা থেকে। এইটুকু হলেও হয়তো শান্ত থাকা যেতে পারতো কটা দিন, কিন্তু সেদিন যা হলো, এরপর আমি আর সহ্য করতে পারলাম না ঠাকুর মশাই। অনেক খোঁজ খবর পেয়ে আপনার ঠিকানা জোগাড় করে তাই চলে এলাম আপনার কাছে। এই চৈত্র মাসের দুপুরে কাঠফাটা রোদের ভিতরে আসতেও আমার কষ্ট নেই। শুধু ওই মানুষগুলোর মুখে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করে দিতে না পারলে কিসের আর রক্ষক খোলাম বলুন? আমার মনের ভিতর ক্রমশ কৌতূহল বেড়েই চলেছিল। হিরুর মুখ থেকে কথাগুলো শুনে
মাঝে মাঝে শিউরে উঠছিলাম আতঙ্কে। এই যে কোনো সাধারণ ঘটনা নয়। কৌতূহল দমন করতে না পেরে আবার হিরুকে জিজ্ঞেস করলাম, সেদিন ঠিক কি হয়েছিল? তখন বিকেল প্রায় শেষ। মেজ খুড়োর দালানে তাসের আড্ডা বসেছে রোজ দিনের মতোই। আমিও আখের রস খাওয়ার জন্য মেজ খুড়োর বাগানের দিকে যাচ্ছিলাম। সাথে আমার বাড়ির সারাক্ষণের চাকর রঘুও ছিল। তাস খেলা দেখার জন্য একটু দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মেজ খুড়ো যেন কেমন যেন করে উঠলেন। দুদিকে মাথা দোলাতে লাগলেন অনবরত। হাত পায়ের নখগুলো অস্বাভাবিক রকম বড় হতে থাকলো তার। গলার আওয়াজ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছিল। দুই হাতে নখ দিয়ে মাটি তুলতে লাগলেন তিনি। মুখ দিয়ে নির্গত হচ্ছিল বিভৎস এক রক্ত জল করা শব্দ। আমি দূর থেকে দাঁড়িয়ে পাথরের মতো দেখছিলাম সব। যে মেজ খুড়োকে আমরা ছোট থেকে দেখেছিলাম, যার পিঠে চড়ে চড়কের মেলায় বেলুন কিনতে গেছি, জিলিপি খেয়েছি, সে মানুষ নয়। চোখের মণিগুলো উপরের দিকে উঠেছিল তার। দূর থেকে কেবল তার সাদা চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কোমরে দড়ি বেঁধে তাকে জনাকুড়ি লোক মিলে কিছুতেও যেন সামলাতে পারছিল না। হঠাৎই পাশে ঘুরছিল কার যেন একটা হাঁস। সেটাকে দুই হাতে টেনে ছিঁড়ে তার কাঁচা রক্ত মাংস চিবিয়ে চিবিয়ে কড়মড় করে খেতে লাগলেন তিনি। হাঁসটা কয়েকবার বাঁচার জন্য শরীরে সবটুকু শক্তি দিয়ে তার ডানা ঝাপটালো বটে, কিন্তু নিজেকে বাঁচাতে পারল না। মেজ খুড়োর সারা গায়ে মুখে হাঁসের কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে ঝরঝর করে। সামনের কৃন্তক দাঁতগুলো যেন আরো বেশি তীক্ষ্ণ সুচালতার। এই দৃশ্য দেখেই মেজ খুড়িমা মূর্ছা গেলেন। বাড়ির আরো অনেক ঝি চাকর মেয়ে বউরা কান্নাকাটি জুড়ে দিল। আবারও গা গুলিয়ে উঠল ভয়ে, ঘেন্নায়। আমার মেজ খুড়ো কখনো মাংস মুখে দেননি জন্মস্তক, কিন্তু সামান্য সময়ের মধ্যে তার এমন আমূল পরিবর্তন সকলের চোখ কপালে তুলে দিয়েছিল। সকলেই বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামে এতদিন ধরে যা অলৌকিক ঘটনা ঘটছে, তারই এক ঘটনা। এর মধ্যে কখন জানি না খবর দেওয়া হয়েছিল গ্রামের পুরোহিত মশাইকে। তিনি এসে তার হাতের কুমণ্ডলী থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিতেই মেজ খুড়ো অজ্ঞান হয়ে পড়লেন মাটিতে। প্রথমে ভয়ে তার গায়ে কেউই হাত দিতে চাইছিল না, কিন্তু পরে পুরোহিত মশাই আশ্বস্ত করতেই তাকে ধরে তুলে বসানো হলো। কিন্তু আশ্চর্য রকম ভাবে যখনই মেজ খুড়োর জ্ঞান ফিরল, তার কিছুই মনে নেই এসবের। নিজের গায়ে কেমন অমন চাপ চাপ রক্ত আর মরা হাঁসটাকে দেখে তিনি নিজেই জিজ্ঞেস করে উঠলেন এর কারণ। খুড়ো কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এসবের কারণ। পরে অনেক বুঝিয়ে তাকে শান্ত করা হয়েছে, তবে তিনি এখনো বিশ্বাস করে উঠতে পারেননি যে তিনি এই কাজ ঘটিয়েছেন। আমরা সবাই বুঝতে পেরেছিলাম এই কাজের জন্য আমার মেজ খুড়ো কোনোভাবেই দায়ী না। এমনি সেই সমস্ত ঘটনা তার কিছুই মনে নেই। ওইটুকু সময়ের জন্য সে সব কিছু ভুলে গেছে। গ্রামের কেউই বিষয়টাকে সাধারণভাবে নেয়নি। পুরোহিত মশাইও তেমন কিছু বিধান দিতে পারেননি। শুধু তাই নয়, রামচরণের ছোট ছেলে মানিক বিকেলে মাছ ধরে ফেরার সময় ঠিক মেজ খুড়োর মতোই তারও অবস্থা হয়।
একই রকমভাবে সেও মেজ খুড়োর মতো কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। ছেলেটার বয়স বছর 24-এর মধ্যে, রোগাটে চেহারা, কিন্তু সেই সময় তাকে প্রায় 10 লোক মিলিয়ে আটকে রাখতে পারছিল না। তাকেও শান্ত করা হয়েছিল মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে। আমার মেজ খুড়োর মতো মানিকেরও কিছুই মনে ছিল না সেই সমস্ত ঘটনার। তাদের দুজনেরই একই রকমের বক্তব্য। তারা সকলেই নিজের কাজে ব্যস্ত ছিল এবং হঠাৎ করেই চোখের সামনে একটা পুরুষ মানুষকে তারা দেখতে পায়। লম্বা চুলে তাদের দিকে তাকিয়ে হাসছে, দাঁতগুলো বিশ্রী কালো, গায়ের রঙও মিশমিশে কালো। তারপর তাদের আর কিছুই মনে থাকে না। ঠাকুর মশাই, সবই তো শুনলেন। এই গুরুতর সমস্যার একটা সমাধান আপনি দয়া করে বের করুন, গ্রামের মানুষগুলোকে বাঁচান। ঘটনাটা শুনে আমার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। ওই গ্রামে যে কি ভয়ানক জিনিস ঘটেছে তা আমি সামান্য হলেও আন্দাজ করতে পারছিলাম। ওই গ্রামে কেউ অপশক্তির সাধনা করে তাকে আবার জাগিয়ে তুলেছে গ্রামের মানুষের ক্ষতি করার জন্য। কিন্তু কে এত বড় জঘন্য পাপ কাজ করবে? হিঁদুর বলা কথা অনুযায়ী যদি সবটুকুই সত্যি হয়, তাহলে তার মেজ খুড়ো আর মানিকের শরীরে নররাক্ষস ভর করেছে বলা যাবে। তাও একবার যাচাই করার জন্য আমি হিরণ্যকুমারকে জিজ্ঞেস করলাম, এদের সকলের মানে মেজ খুড়ো আর মানিকের কি কোনো জিনিস চুরি গেছিল বা কিছু অন্যরকম ঘটেছিল এর মধ্যে? এবার যেন হিরু একটু চিন্তায় বসলো। ভুরু কিছুক্ষণ কুঁচকে থেকে তারপর বলল, হতে পারে, কারণ মানিক বলেছিল পরে ওর নাকি একটা পুরনো জামা কোথায় হারিয়ে গেছিল। আর মেজ খুড়ো নাপিতের কাছে চুল কাটতে গেলে একটা বড় বাজ পাখি কোত্থেকে যেন উড়ে এসে ছৌ বেড়ে তার কাটা চুলের কিছু অংশ নিয়ে উড়ে পালিয়ে গিয়েছিল। ব্যাপারটাকে খুব অবাক লাগলেও অত বেশি গুরুত্ব দেননি তিনি। এই সমস্ত কথাগুলো শুনে বুঝতে পারলাম আমার আন্দাজ একেবারেই ঠিক হয়েছে। মানে যত বড় বিপদ আমি অনুমান করেছিলাম, এই বিপদ তার চেয়েও ঢের গুণ বেশি ভয়ানক। নররাক্ষসের সাধনা করেছে কেউ, তারই আত্মা এদের শরীরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। আমি মনে মনে এই সমস্ত জিনিস নিয়েই ভাবনায় বুঁদ হয়েছিলাম। তখনই হিরু হঠাৎ বলে উঠল, ঠাকুরমশাই, আপনি হয়তো ভাবতেও পারেন যে আমি কেন অমন চাদর মুড়ি দিয়ে চোরের মতো আসলাম। সেই প্রথম যেন আমার মনের কথা অন্যকে মুখ ফুটে বলল। এতদিন আমি প্রত্যেকের হাত দেখে বিচার করে কার মনে কি চলছে তা বলতাম। এই প্রথম তার ব্যতিক্রম ঘটল। সত্যি আমার তখন থেকে বেশ কৌতূহল হচ্ছিল, কেন হিরণ্যকুমার রায় এমন করে সাদা চাদরে মুড়ে এসেছিল। আমি নিজে রায় পরিবারের ছেলে হয়ে তারানাথ তান্ত্রিকের কাছে এসেছি শুনলে অনেকেই অনেক মন্তব্য করতে পারে, টিটকিরি তো আছেই। তাছাড়া গ্রামের মানুষকে এতদিন ধরে আমরাই বুঝিয়েছি যে এই সমস্ত কিছুই হয় না। মানুষের ভাগ্য একমাত্র মানুষ নিজেই তার কর্মের দ্বারা ঠিক করতে পারে। এখন সেই উপদেশকই যদি কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয়, বিপদে পড়ে, তাহলে তাদের এত কিছু শেখানোর মানে কি? তাই আমি নিজেকে লুকিয়ে রাখতেই অমন করে চাদর জড়িয়ে এসেছিলাম। ট্রেনে আমার সাথে অনেক চেনা পরিচিত উঠেছিলেন, কিন্তু তারা কেউই আমায় বিশেষ চিনতে পারেননি। আসলে আমাদের পরিবারে জ্যোতিষশাস্ত্র, তান্ত্রিক, জল পড়া, তেল পড়া
হাত দেখা, এইসবে কিছুই মানা হয় না। 2 বেলা ভক্তি ভরে ঈশ্বরের পুজো করা হয়, এইটুকু। দোল পূর্ণিমার দিন সমস্ত গ্রামের লোককে 2 বেলায় পেট পুড়ে খাওয়ানো হয় রাধা মাধবের পুজোর উদ্দেশ্যে। সমস্ত গ্রাম আবির খেলায় মেতে ওঠে প্রতিবার। 8 থেকে 80, বাচ্চা থেকে বুড়ো, কেউই বাদ চায় না সে অনুষ্ঠানে। কিন্তু এবারের কিছুই হয়নি। যদিও মানুষ আগে বাঁচলে তবেই তো উৎসব। বাড়িতে কোনো মতে আমি পুজো করে নিয়েছিলাম এবার। মাঝপথে কথা থামিয়ে আমি জিজ্ঞেস করলাম, নররাক্ষস কি? এই নামটা তো চড়কের মেলায় বেশ কয়েকবার শুনেছি, আদৌ সত্যি হয় এটা? তারনাথ আবার একটা পাসিং শো ধরল। গল্প যত এগোচ্ছে, গল্পের শিহরণের সাথে সাথে পাল্লা দিয়ে ঝড় বৃষ্টির মাত্রা আরো দ্বিগুণ বাড়ছে। চারপাশে যেন প্রচন্ড তাণ্ডব নৃত্য চলছে মহাদেবের। নররাক্ষস? হ্যাঁ, নররাক্ষস সত্যি সত্যি হয়। ডাকিনী বিদ্যার 7ম খণ্ডে এই নররাক্ষসের প্রয়োগ রয়েছে। সমস্ত রকম মারণ, উচাটন, বশীকরণ, পরের ক্ষতি, শত্রু বিনাশ ইত্যাদি সবই নিম্নতন্ত্র সাধনার বিষয়। নররাক্ষস তারই একটা খণ্ডে উল্লিখিত আছে। ডাকিনী মহাবিদ্যা, ডামরী তন্ত্র, ভূততন্ত্র, পিশাচ সাধনা সবই এই নিম্ন সাধনা স্তর। ডাকিনী বিদ্যাকে রপ্ত করতে পারলে নররাক্ষসের খেলা দেখানো মোটেই কঠিন কাজ নয়। মানিক আর মেজ খুড়ো যাকে দেখেছিল, সেই কালো ভয়ানক লম্বা চুলের পুরুষটি হলো আসল নররাক্ষস। অর্থাৎ মানব শরীরে রাক্ষসের সত্তা কিছুক্ষণের জন্য প্রবেশ করে, আর তাতেই তারা রাক্ষসের মতোই আচরণ করে। অনেক ভণ্ড সাধক কাপালিক এই ডাকিনী বিদ্যার সাধনা করে সাধারণ মানুষকে বোকা বানায়। ছোটখাটো ম্যাজিক দেখায়, ভেলকি দেখায়, নররাক্ষসের খেলা দেখায়। তবে ইচ্ছে মতো কাউকে নররাক্ষসে পরিণত করা যায় না। হ্যাঁ, একটা উপায় করা যায়, ঠিক যেমন ভাবে মানিক আর হিরণ্যকুমারের মেজ খুড়োকে করা হয়েছিল। বাজ পাখিকে ডাকিনী সাধনার এক অঙ্গ বলেই ভাবা হয়। মহাডামরী তন্ত্রেও এর উল্লেখ রয়েছে। ইচ্ছে মতো নররাক্ষসে পরিণত করতে গেলে তার ব্যবহার করা কোনো জিনিস কিংবা তার শরীরের কোনো অংশ, রক্ত, চুল কিংবা নখ প্রয়োজন হয়। মেজ খুড়ো চুল নিয়ে আসার কারণ এটাই, আর মানিকের পুরনো ব্যবহার করা জামা দুটোই এই কারণকেই নির্দেশ করে। ডাকিনী, হাকিনী, যোগিনী, পিশাচিনী এই সবই নিম্নতন্ত্র শাখার এক একজন বাহক। এদের চেহারা অনেকটা মানুষের মতো হলেও এদের চিন্তা ভাবনা এবং মানবিক বোধ থাকে না। অন্ধকার জগতের মতোই এরা প্রচন্ড হিংস্র। সাধনার একটা পর্যায়ে উপনীত হলে এক একজন হাকিনী, ডাকিনী এক একজন সাধকের পোষা হয়। এরাই যাবতীয় খারাপ কাজ করে, শত্রুকে ভয় দেখিয়ে শত্রুর ক্ষতি করে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে নিয়ে গিয়ে তার সর্বস্ব নষ্ট করে দেয়। কিছু কিছু ভণ্ড সাধু কেবলমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এ কাজ করে। তবে চড়কের মেলায় যে নররাক্ষস তোমরা দেখতে পাও, সেগুলো অনেকটাই অভিনয়। তবে কিছু ক্ষেত্রে তো সত্যিই হয়। আসল ডাকিনী বিদ্যায় পটু খুব কম সাধকই রয়েছে। তো এবার শোনো, হিরণ্যকুমারের সামনে বসেই ভাবছিলাম এই সত্যি বড়ই সাংঘাতিক বিষয়। মনে মনে আমার গুরুদেবকে স্মরণ করে নিলাম। তিনি আমায় সর্বদা শিখিয়েছিলেন কোনো বিপদ দেখলে তার সবসময় সাহায্য করতে। আর তাছাড়া গ্রামের এতগুলো মানুষের ব্যাপার, আর হিরুর প্রতিও বেশ মায়া জন্মেছিল। ছেলেটা এই কাঠফাটা গরমে ঘেমে নিয়ে ট্রেনে করে সেই সপ্তগ্রাম থেকে এই মর্টলেনে এসেছে কত আশা নিয়ে। এখন তাকে ফিরিয়ে দিলেও সেটা বড্ড খারাপ দেখায়। সত্যি কথা বলতে কি, আমার নিজের মনের ভিতরও
আমি একটা টান অনুভব করছিলাম। তোমাদের তো আগেই বলেছি, এই সমস্ত অলৌকিক বিষয় রহস্যের প্রতি আমার টানটা ছোট থেকেই বেশি। আমার ঠাকুর দাদা ছিলেন একজন উচ্চমানের সাধক, তাই আমার মধ্যেও তার আভাস বজায় ছিল কিছুটা। এই নিয়ে জড়াসুরের পুজোর ঘটনাটা তো তোমায় আমি বলেই ছিলাম। তো যাই হোক, ঘরে এসে মা ভবতারিণীকে স্মরণ করে বাইরে এসে হিরুর উদ্দেশ্যে বললাম, আমি আগামীকাল সকালবেলাতে এই সপ্তগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। সম্পূর্ণ ঠিকানাটা আমায় বলে দিয়ে যেও। এতটা খুশি বোধহয় কোনো বাচ্চা ছেলে অনেকক্ষণ পড়ার পরে ছুটি পেলেও হয় না। হিরুর চোখে মুখে একটা প্রচন্ড উজ্জ্বল খুশির প্রকাশ দেখতে পাওয়া গেল। দুহাত জোর করে বলল, আপনার নাম অনেক শুনেছি চারপাশে ঠাকুরমশাই। আপনি নিশ্চয়ই পারবেন এই এত বড় সমস্যার একটা সমাধান করতে। আপনাকে দেখে একটা ভক্তি আসে। আমি একেবারেই এই সমস্ত কিছু মানি না, বিশ্বাস করি না, কিন্তু আপনার কাছে এসে যেন খুব শান্ত লাগছে আমার। আচ্ছা বেশ, সন্ধে হতে চলল, আমি এখন রওনা দিই। আকাশটাও বেশ মেঘ মেঘ করছে, বোধহয় এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন আসি ঠাকুরমশাই। বলেই আপাত মস্তক সাদা রঙের চাদরটা মুড়ি দিয়ে মেঘলা বিকেলে হাঁটতে হাঁটতে আমার বাড়ির বড় বড় সিঁড়ি আর উঠোন বেয়ে চলে গেল সে। আমিও দরজা দিয়ে ধ্যানে বসলাম মধুসুন্দরী দেবীকে মনে মনে স্মরণ করে। মাঝে মাঝে কোনো বড় কাজের দায়িত্ব কাঁধে চাপলে আমি এমনভাবেই মধুসুন্দরী দেবীকে ডাকি, তার আশীর্বাদ নিয়ে কাজে বেরোই। এখনো আমি ধ্যানে বসে মাঝে মধ্যে তার বীজ মন্ত্র জপ করি। পরের দিন ভোর 5টা ট্রেনে করে পৌঁছে গেলাম সপ্তগ্রামে। কারণ একটাই, যেন দুপুরের গরম রোদ গায়ে না লাগে। একটা সময় রোদ, গরম, ঝড়, বৃষ্টি, বাদল কোনো কিছুই কাবু করতে পারেনি। খালি পায়ে হেঁটে কত পাথুরে পথ গেছি, যা পেয়েছি তাই খেয়েছি, সামান্য মাথা গোজার জায়গা পেলেই ঘুমিয়েছি, আর এখন শরীরে আরাম এসেছে। চৈত্রের এই রোদকেই ভয় পাচ্ছি। যাই হোক, পথে বেরিয়ে দুবার 4 পয়সার লেবুর ঠান্ডা শরবতে গরম শরীরটা জুড়ালো বটে। সপ্তগ্রাম পৌঁছাতে পৌঁছাতে বাজলো বেলা 1টা। তবে স্টেশনে নেমেই গরুর গাড়ি পেয়ে গেলাম। বিশেষ কষ্ট হলো না। মাথায় ছাউনি লাগানো গরুর গাড়িতে বসেই দুলতে দুলতে গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলাম। কলকাতায় থাকার দরুন বেশ কবছর গ্রাম চোখে দেখা হয়নি। সপ্তগ্রামের পথ দিয়ে যেতে যেতে মনে পড়ে যাচ্ছিল আমার ছোটবেলার সেই সব ফেলে আসা দিনগুলোর কথা। বনচাড়াল গাছ, দামোদরের দুপাশ জুড়ে শীতকালে আসা পরিযায়ী পাখির দল, কাদা খোঁচা, সরাল, কাঠঠোকরা, ধনেশ পাখি, ভীমরাজ, আরো কত কি। কাল বৈশাখী ঝড়ের পর সকলে মিলে একসাথে আম কুড়াতে যাওয়া, এসব দিন ছিল এক। বিকেল হলেই মাঠে ছুটতে ছুটতে যাওয়া, গাওয়া ঘিয়ের সুগন্ধের লুচি, ঘন দুধের পায়েস, আর কত কি। সপ্তগ্রামের মেঠো লাল পথ ধরে গরুর গাড়ি দুলকি চালে এগিয়ে চলেছে। গ্রামের কয়েকজন লোক এসে প্রণাম ঠুকে গেল। আমিও তাদেরকে হাত তুলে আশীর্বাদ করলাম। সপ্তগ্রামে যে হিরণ্যকুমার রায়ের প্রতিপত্তি অনেক, সে গরুর গাড়ির চালকের কাছ থেকেই বুঝতে পারলাম। অনেক সুখ্যাতি প্রশংসা করলেন উনি তাদের পূর্বপুরুষদের নিয়ে, তাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে। তার সাথে গ্রামে নেমে আসা ভয়ানক অভিশাপের কথা নিয়েও কিছু বললেন। আমার পরিচয় জানতেই আমি বললাম, আসলে আমি নিজেই যাচ্ছি হিরুর বাড়িতে। ওর মায়ের আমি দূর সম্পর্কের ভাই হই। মিথ্যা আমাকে বলতে হলো, কারণ হিরু নিজেই এ ব্যাপারে আমায় বলতে নিষেধ করেছিল। এই নিন বাবা, আপনার গ্রাম এসে গেছে।
একটু হাঁটলেই সামনে পাকা বাড়িটাই তাদের বাড়ি। আমি ওই গ্রামের ভিতরে পা মারাবনি। কে জানে ঘরে বউ ছেলে নিয়ে সংসার কি থেকে কি হয়ে যায়। আমি বিশেষ আর কথা বাড়ালাম না, তাকে তার প্রাপ্য মূল্য দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। পথের পাশে একটা মাটির তৈরি সাইনবোর্ডে লেখা রয়েছে সপ্তগ্রাম। গ্রামের ভিতরে পা রাখতেই সমস্ত শরীর যেন শিউরে উঠল আমার। সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলাম। বুঝলাম গাত্রবন্ধন ছাড়া এই গ্রামে আমার প্রবেশ করা অসম্ভব। সাধারণ মানুষের হয়তো এই সবে কোনো সমস্যা হবে না, কিন্তু শুভ শক্তি ও অশুভ শক্তি কখনোই এক জায়গায় থাকতে পারে না। গাত্রবন্ধন করে নিয়ে তবে এগোলাম। কয়েকটা কাঠবিড়ালি সামনের বড় গাছের উপর দিয়ে কোথায় যেন উবে গেল। একটা ঘুঘু শব্দ করে ডানা ঝাপটে উড়ে চলে গেল একটা বাড়ির ভিতরে। আমিও পা রাখলাম হিরণ্যদের বাড়িতে। হিরু বোধহয় আমার জন্যই অপেক্ষা করছিল। ছুটতে ছুটতে এসে আমাকে আপ্যায়ন করে ঘরে তোলালো। আমার কাঁধের পুটুলিটা নিজের কাছে নিয়ে রাখলো। একটা লম্বা মতো মেয়ে মানুষ এসে আমার পা ধুয়ে দিল। বুঝলাম সে হয়তো হিরণ্যের স্ত্রী। মেয়েটির মুখ ভারী মিষ্টি, সাক্ষাৎ মা জগদ্ধাত্রী। কাঁচের মতো গায়ের রং, কোঁকড়ানো চুল, শাড়ি গয়না, মাথার সিঁদুর দেখে বোঝাই যাচ্ছে বিয়ে হয়তো খুব বেশি দিন হয়নি তার। সারাদিন গরমে পরিশ্রমের ফলে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। হিরুর কথা শুনে তাদের বাড়ির পেছনের দিকে কুয়োর জলে স্নান করতেই শরীরটা যেন আরাম এলো। আহা, সত্যি কি ঠান্ডা জল! মনে হয়েছিল সারাদিন সেই জল গায়ে ঢেলে যায়। প্রায় অনেকক্ষণ ধরে পরিষ্কার করে স্নানের পরে পেট পুড়ে দুপুরের ভোজন সারলাম। হিরু স্ত্রীর নাম বিধুমুখী। যেমন ভালো ব্যবহার, ঠিক তেমন তার হাতের রান্না। কাঁচকলার কোপ্তা, মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, নানান রকমের রসের মিষ্টি, সন্দেশের মিষ্টি। স্নান খাওয়া হওয়ার পরে শরীরটা একটু বিশ্রাম চাইল। বাড়ির এক চাকর তামাক সেজে আমার সামনে রেখে দিয়ে গেল। ঘর ঘর করে সামান্য ধোয়া টেনে নিয়ে শরীরটাকে এলিয়ে দিলাম বালিশে। যখন ঘুম ভাঙলো তখন বেশ শোরগোল পড়ে গেছে গ্রামে। কি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। বিছানা ছেড়ে তড়িঘড়ি উঠে পড়লাম। চারপাশে ভালো করে চেয়ে দেখলাম সাঁঝের বেলা। হিরু স্ত্রী বিধুমুখী তুলসী মন্দির তলায় প্রদীপ দেখাচ্ছিল। আমায় দেখে ঘোমটাটা খানিক টেনে নিয়ে মৃদু গলায় বলল, উনি একটু গ্রামের দিকে বেরিয়েছেন। গ্রামে একজন মারা গেছেন, তারই শরীর সৎকার করতে। আপনাকে ডাকছিল, কিন্তু আপনি তখন ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু এত শোরগোল কিসের চারপাশে? সে ভারী অলক্ষণে কাণ্ড হয়েছে ঠাকুরমশাই। দাসবাড়ির বুড়ি ঠাম্মা মরেছে, কিন্তু কিন্তু লোকে বলছে ওর মরার উপর নাকি। সন্ধেবেলা ওসব কথা মুখে আনতে নেই। রাম রাম, হে ঠাকুর, এই গ্রামকে তুমি রক্ষা করো। হে ঠাকুর, রক্ষা করো। আমি সময় নষ্ট না করে লোকের পেছনে পেছনে গেলাম সেখানে। বেশ ভিড় জমেছে। স্বাভাবিকভাবে বাড়িতে কেউ মারা গেলে ভিড় জমে, কিন্তু এ ভিড়ের কারণ অন্য। দূর থেকে বুঝতে পারলাম কি হয়েছে। তাই একটা পাথর রাস্তা থেকে কুড়িয়ে ছুঁড়ে দিলাম ঘরের মধ্যে। এটাকে বলে প্রেত বন্ধনী। কোনো প্রেতকে এইভাবে আটকে রাখা যায় সাময়িক সময়ের জন্য, অনেকটা মাদারি জালের মতো। মাদারি জাল হলো এমন এক ধরনের তন্ত্রক্রিয়া, এই জাল ভেদ করে প্রেতের ক্ষমতা নেই বাইরে কোথাও চলে যাওয়ার। ভিতরে গিয়ে দেখি প্রায় বয়স্ক একজন বৃদ্ধা
হাটের ওপর বসে রয়েছে। তার চেহারা শীর্ণকায়, চামড়াগুলো জড়ো সড়ো। বুঝলাম ইনি মৃত মানুষ, কিন্তু মৃত শরীরে প্রেত প্রবেশ করার ফলে মৃত শরীর সজাগ হয়েছে। বুঝতে পারলাম এ তেমন বড় কোনো প্রেতাত্মা নয়, সামান্য প্রেত বন্ধনী পাথর দ্বারায় তাকে সহজেই আবদ্ধ করা গেছে। নির্দেশ দিলাম সেই বৃদ্ধাকে শক্ত দড়ি দিয়ে খাটের সাথে বাঁধার জন্য। প্রথমে সকলে ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে আমি এগিয়ে আসায় আমার সাথে সাথে সাহস করে আরো বাকিরা এগিয়ে এলো। কি অসম্ভব শক্তিশালী সেই হাড় ঝিরঝিরে বৃদ্ধার, গায়ে শত হাতির বল তার, চোখের জায়গা সম্পূর্ণ সাদা, মুখে একটা নিষ্ঠুর কুটিল হাসি। আমি তার একটা হাত খপ করে ধরতেই সে বৃদ্ধা খিলখিলিয়ে হেসে উঠে খ্যানখ্যানে গলায় চিৎকার করে বলতে শুরু করলো, আমায় তোরা বসে আনবি ভেবেছিস? আমি কিছুতেই এই বুড়ির শরীর থেকে বেরোবো না। তোরা যা পারবি করে নে, দেখি তোদের কত ক্ষমতা রয়েছে, দেখি। আমি পদ্মবীজের মালাটা হাতে শক্ত করে ধরে নিয়ে এক নাগাড়ে চণ্ডী ভৈরবের মন্ত্র জপ করতে লাগলাম। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে পদ্মবীজের মালা, সাথে বাড়ি থেকেই গাত্রবন্ধন করে এসেছিলাম। কাজেই আমার কোনো ক্ষতি সে প্রেত যে করতে পারবে না তা আমি ভালোই জানতাম। হলোও তাই। আমার মন্ত্রপাঠের জোর তোর যত বাড়তে লাগলো, ততই তার ছটফটানি আর চিৎকারের পরিমাণ বাড়তে লাগলো। সাথে তার বাড়তে লাগলো ছটফটানি, যেন প্রচন্ড যন্ত্রণায় সে মাথায় দুই দিকে দোলাচ্ছে। একটা সময় আর সহ্য করতে না পেরে সে বৃদ্ধা চিৎকার করতে করতে বলল, ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি যাচ্ছি, আমি এই শরীর থেকে চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। শুধু গেলেই হবে না, তোকে বলে যেতে হবে তোর পরিচয়। আমি মিনি, গেলবার ওই বাড়ির পুকুরের পাড়ে কাছে গলায় দড়ি দিয়ে মরেছি। মরার পর থেকে ওই চত্বরে থাকতাম। এই বুড়ি রোজ একটু বসো নোংরা ফেলার সময় রোজ আমার গায়ে ছুঁড়ে ফেলতো, তাই তো আমি তককে তককে ছিলাম বুড়ি কখন মরবে আর শরীরটা আমি নেব। আরে মিনি মাসি, তোমার এখনো মুক্তি হয়নি? তোমার ছেলে কি তোমার শ্রাদ্ধ শান্তি কিছুই করেনি? না রে, ছেলে আমার কিছুই করেনি রে, তাই তো আমার আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তোর আত্মাকে মুক্তি দেব, কিন্তু আমার জন্য তোর একটা কাজ করে দিতে হবে। আমি যা বলবো তার সঠিক উত্তর তোকে দিতে হবে। আমি মুক্তি চাই, তুই আমায় মুক্তি দিয়ে দে, তুই আমায় মুক্তি দিয়ে দে। কি করতে হবে বল আমায়। যদি তুই বলতে পারিস তাহলেই তোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করব। আমার নিজের হাতে তোর আত্মার শান্তি পাবে। আসলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এই সমস্ত অপশক্তি আত্মারা ভালোভাবে জানে, বুঝতে পারে কোথায় কি ঘটছে। তাই বেশ সাহস নেই জিজ্ঞেস করলাম, এই গ্রামেই অনাথ সৃষ্টি কার জন্য ঘটছে? ও গ্রামকে শেষ করার ব্রত নিয়েছে। তিলে তিলে শেষ করবে এই গ্রামকে, তিলে তিলে শেষ করবে এই গ্রামকে। কে যে তা আমি জানি নে, তবে শ্মশানের ধারে রাস্তায় ও সাধনা করে। ওর কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই। ও এলাকা শক্তি দিয়ে ঘিরে রাখা, ওর মধ্যে প্রবেশ করার শক্তিটুকু আমার নেই। আমি যা জানি তোদেরকে আমি সব বললাম, আর কিছুই আমি জানি না। বলতেই সেই মৃত বৃদ্ধা মাটিতে লুটিয়ে বলল, উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত।
আর কোনো সমস্যা নেই, প্রেতাত্মা চলে গেছে। ওনার দাহ কাজের ব্যবস্থা করুন আপনারা। আমার এই কাজে বোধহয় গ্রামবাসীরা আমার ওপর ভীষণ প্রসন্ন হয়েছিলেন। একে একে গ্রামবাসীরা এসে কেউ আমার চরণ ধুয়ে দিলেন, তো কেউ প্রণাম করলেন। সকলের মনে যেন একটা আশা জন্মালো, আমার হাতে হয়তো এই গ্রামের অভিশাপ মুক্ত হবে। কেউ কেউ এসে আমার হাত ধরে, আমার পা ধরে কান্নাকাটিও করতে লাগলেন তাদের বর্তমান অবস্থার কথা বর্ণনা করে। কত মায়ের যে হাহাকার করা কান্নার জল আমার পায়ে এসে পড়ল তার ঠিক নেই। আমি চিরকাল সংসারী হতে চাইনি, কিন্তু বরাবরই পিছু টান আমার সাধনার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আসলে কি বলতো, দুঃখই পৃথিবীর সব থেকে বেশি ছোঁয়াচে জিনিস। মনে মনে জেদ করলাম যে আমাকে যেভাবেই হোক এই গ্রামের অভিশাপকে মুক্ত করতেই হবে। সে বৃদ্ধার মৃতদেহ সৎকারের জন্য পাঠিয়ে দিয়ে আবার ফিরে এলাম হিরুর বাড়িতে। আজকে রাতে আমার জন্য খুব সামান্য কিছু আয়োজন করবে। আগামীকাল অমাবস্যা, আগামীকাল সকাল থেকেই আমি উপোস থাকব। কালকে রাতেই আমায় সাধনায় বসতে হবে, না হলে কালকের মধ্যেই সেই অপশক্তি সম্ভবত এই গ্রামের আরো বড় কোনো ক্ষতি করে দিতে পারে। দেখলাম আমার কথায় কেউ কোনো পাল্টা মন্তব্য করল না। রাতে বিধুমুখী সামান্য কিছুই রান্না করেছিল, সেটা খেয়েই তাড়াতাড়ি চলে গেলাম চিলেকোঠার ঘরে। হিরুকে অনেক আগে থেকেই বলে রেখেছিলাম এই ঘরটা আমার জন্য বরাদ্দ রাখতে। রাতের দিকে আকাশ জুড়ে কালো মেঘ করে এলো। ধীরে ধীরে বইতে থাকা বাতাস কখন যে আক্রোশী ঝড়ের রূপ নিল তা টের পাওয়া গেল না। আমি ঘরের মধ্যেই মেঝেতে মাদুর পেতে বসে আমার সাধনার সমস্ত খুঁটিনাটি জিনিসগুলোকে বেছে বেছে রাখছিলাম। সে বৃদ্ধার শরীরে ভর করা মিনি অনেক বড় সাহায্য করেছিল আমায় এই কাজে। আমি বুঝতে পেরেছিলাম ঠিক কিভাবে আমি জানতে পারবো কে আসলে এই সবের পিছনে রয়েছে, কিন্তু তার জন্য আমাকে পিশাচ দর্পণ করতে হবে। তাতে লাগবে একটা ভাঙা আয়না, সর্ষের তেল, কালো রঙের পালক, সর্পগন্ধা গাছের ডাল আর কিছু কালো ছাই, আর তার সাথে বেশ কয়েকটা গুপ্ত মন্ত্র। মন্ত্রপাঠ করতে করতে একটা সময় চোখের সামনে সেই পিশাচের আগমন ঘটে এবং তার মুখ থেকেই সমস্ত ঘটনা শোনা যায়। তবে এ তন্ত্রক্রিয়া যেমন সুবিধার তেমনই ভয়ানক। সামান্য একটু ত্রুটি বিচ্যুতি হলে এই সাধকের মৃত্যু অনিবার্য। যে কোনো সময় দর্পণ ভেঙে পিশাচ ক্ষতি করে দিতে পারে তার। অনেক আগের জীবনে একবার আমি এই তন্ত্রক্রিয়া করেছিলাম, আর সেইবার ছিল আমার জীবনে দ্বিতীয়বার এবং সর্বশেষ পিশাচ দর্পণ। বাইরে তখন প্রচন্ড জোরে ঝড়, আর তার সাথে মুষলধারে বজ্রপাত আর বৃষ্টি শুরু হয়েছে। ঘরের ভিতরে কেবল একটা মোমবাতির আলো টিম টিম করে জ্বলছে, তাতেই ঘরটাকে আরো বেশি ভয়ানক বলে মনে হচ্ছিল। রাত্রি যখন 12টা, তখনই আমি বসলাম সাধনায়। বেশ কিছুক্ষণের মধ্যেই দর্পণের ওপর ফুটে উঠল একটা বিভৎস নারী মূর্তি। প্রচন্ড রাগে ফুঁসতে ফুঁসতে সে চিৎকার করে বলতে লাগলো, আমি জানি তুই সব কিছুই জানিস তারানাথ, কিন্তু আমি যে কেন এই ডাকিনীকে ডেকে এনেছি এই গ্রামে সেটা তুই জানিস নে। এই সপ্তগ্রাম আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার সুখের সংসার, আমার স্বামী, আমার ছেলেকে। তাই তো শুরু করলাম পিশাচের সাধনা। মহাডামরির কাছে নিজের প্রাণ বিসর্জন দিয়ে আজ আমি মহাশক্তির অধিকারিণী। এখন আমি ইচ্ছে মতো মানুষকে মারি, আবার ইচ্ছে মতো তাকে বাঁচাই। নর রাক্ষসের খেলা আমি দেখাই রে। কি হয়েছিল তোর সাথে? কেন তুই এত সমস্যা করছিস এই গ্রামের?
সে তো বহু আগের কথা। আমার খোকা তখন পেটে, আমার মরদটা চা বাগানে কাজ করত উত্তরে। তখন পথঘাট এত ভালো ছিল না যে তাড়াতাড়ি চলে আসবে গ্রামে। আমার প্রসবের সময় চেষ্টা করেছিল ছুটি নিয়ে এখানে আসার, কিন্তু চা বাগানের মালিক কিছুতেই ছুটি দেয়নি। আমার ঘরে কেউ ছিল না আমার খেয়াল রাখার মতো। মা বাবা সেই কোন কালে মারা গিয়েছে। একেবারে গরিব দুঃখী ছিলাম, তাই গ্রামের লোকেরা একদম পাত্তা দিত না। তার উপর স্বামী থাকতো বাইরে, তাই চিল শকুনের দৃষ্টির তো অভাব ছিল না। কত রকম যে কত খারাপ ইঙ্গিত কুমন্তব্য শুনেছি, তার কোনো হিসেব নেই। বাচ্চা প্রসবের সময় কেবল সাহায্য করেছিল পাশের বাড়ির এক কাকিমা, আর কেউ নয়। ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছিল আমার, কিন্তু সন্তান জন্মের 4 দিন পর খবর আসে চা বাগানে আগুন লেগেছে, আর তাতে ঝলসে গিয়েছে আমার স্বামী। আমায় ডাকিনি, ডাইনি, অপয়া, আরো কত যে কোন নামে ডাকলো তার ঠিক নেই। আমার কোলের ছেলেটাকেও আমার কাছ থেকে কেড়ে নিল। আমায় বন্দি করে রাখলো একটা ঘরে। সে কি কষ্ট, কি কষ্ট, সে কি কষ্ট। আমি বন্দি অবস্থাতেই থাকলাম, কিন্তু একদিন আমার স্বামীর ভাই, আমার দেওর, গলা অব্দি মদ গিলে আমার ঘরে ঢুকে আমার সর্বশেষ সম্মানটুকু কেড়ে নিল। জোর করে ভোগ করলো, আমায় ভোগ করলো। আমার তখন 15 দিনও হয়নি প্রসব বেদনা ছেড়ে উঠেছি। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছিলাম, কিন্তু সেই নোংরা লোকটা আমার যন্ত্রণা দিয়েই যেন সুখ পাচ্ছিল, সুখ পাচ্ছিল। ঘটনা হয়তো এইটুকু হলেও মেনে নিতাম, কিন্তু পরের দিনই সকালে শুনতে পাই আমার কোলের ছেলেটা মরেছে। তুই বল, ওইটুকু দুধের শিশু মাকে ছাড়া কি থাকতে পারে? পরের দিন আবার আমার দেওর এলো আমার কাছে। তখন দুঃখ, ঘৃণা, ভয়, আর শরীরে কিছু নেই। মাথায় রাগ চেপে গেল, আর সামনে থাকা বটি তুলে তাকে কুপিয়ে দিল। গ্রামের লোকেরা এরপর যা করে তাই করলো। কুলটা, খুনি, আরো কত কিছু বলে তাড়িয়ে দিল আমাকে। হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছলাম এক গভীর জঙ্গলে। সেখানে দেখা হলো আমার এক সাধুর সঙ্গে। তার কাছ থেকে সাধনা শিখলাম, নিম্নতন্ত্রের সাধনা। আমার প্রতিশোধের জন্য এই নিম্নতন্ত্রের সাধনার আমার দরকার ছিল। আমি ধীরে ধীরে মহাভৈরবীতে পরিণত হলাম। মহারামরী, ভূত চামরতন্ত্র, মহারামরতন্ত্র, ডাকিনী বিদ্যা সবেতেই পারদর্শী হয়ে অবশেষে নিজের প্রাণ বিসর্জন দিলাম ইচ্ছে করে। তারপর দীর্ঘ 30 বছরের সাধনার ফল আজকে আমি সফল। আমার কিচ্ছুটি তুই করতে পারবি না, কিচ্ছুটি না। আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। যারা আমার সুখের সংসার ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছে, তাদেরকে আমি কোনোভাবেই ছেড়ে দেব না, ছেড়ে দিতে পারবো না, কোনোভাবেই না।
হবে না। আমি তাড়াতাড়ি সেই দর্পণকে গুড়িয়ে ফেললাম। এর ফলে সেই প্রেতনি আর আমার সাথে যোগাযোগ করতে পারবে না। বাইরে তখন সেই তাণ্ডব বৃষ্টি আর ঝড়ের প্রকোপ সামান্য কমেছে। চিলেকোটার ছাদের ওপরে প্রচন্ড জোরে কারোর হেঁটে চলে যাওয়ার শব্দ পেলাম। বুঝতে পারলাম সে আবার এসেছে এই গ্রামের ওপর তাণ্ডব নৃত্য চালাতে। পরের দিন খুব ভোরে উঠেই গঙ্গা স্নান সেরে নিলাম। সেদিন আমার জীবনের সবচেয়ে বড় কিছু সামনাসামনি হতে চলেছিলাম। গত রাতে ভালোভাবে একেবারেই ঘুম হয়নি। বারবার মেয়েটির জন্য মনের ভিতরে একটা চাপা করুণা হচ্ছিল। যথেষ্ট ভালো একটা মেয়ে, একজন মা, একজন স্ত্রী সমাজের চাপে পড়ে অসহায়ভাবে বিচার পেয়ে তার আজ এই পরিণতি। কিন্তু যতই হোক সে এখন সাক্ষাৎ প্রেতনি। তাকে এইভাবে বাইরে ছেড়ে দেওয়া মানে মানব সমাজের ক্ষতি। মনে মনে দৃঢ়ভাবে সংকল্প করলাম কোনোভাবেই এই সমস্ত করুণাকে প্রশ্রয় দেওয়া যাবে না। হিরণ্যকে বলেই রেখেছিলাম কয়েকটা জিনিস জোগাড় করার কথা। দেখলাম সবকিছুই সুন্দরভাবে সে জোগাড় করে এনেছে। বিকেল হতেই আমি তৈরি হলাম শ্মশানে যাওয়ার জন্য। হ্যাঁ, আসলে শ্মশানেই আমাকে এই সাধনা করতে হবে। এই সাধনা গৃহস্থ বাড়িতে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু বিকেল হতেই সারাদিনের কাঠফাটা রোদ গরমের পরে আকাশে বিন্দু বিন্দু করে কালো মেঘ জমতে থাকলো। শুরু হলো ঝোড়ো হাওয়া। কিন্তু আজই রাতে সেই মহেন্দ্র যুগ আসবে, তখনই সমূলে বিনাশ করতে হবে সেই প্রেতনিকে। পুটুলিতে সমস্ত রকম প্রয়োজনীয় উপাদানগুলো নিয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেলাম, হিরু, আজ রাতে বাইরের পরিবেশে অনেক রকম অদ্ভুত জিনিসপত্র হয়তো চোখে পড়তে পারে। একটুও ঘাবড়াবে না, আর আমায় নিয়ে একেবারেই চিন্তা করবে না। কাল সকাল হলে আমি ঠিকই ফিরে আসব। কিন্তু এর মধ্যে শ্মশানের ওই দিকটায় ভুল করেও যাবে না কেউ। আর গ্রামের বাকি লোকেদেরও এই কথা বলে দেবে। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা। এক নাগারে দেবী চামুণ্ডার মন্ত্র উচ্চারণ করছি, আর সামনে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করছি যজ্ঞ ডুমুর, ডাল, ঘি, আতপ চাল আর রক্ত জবা। রাত্রি তখন 10টা কি 11টা। একভাবে বৃষ্টি পড়ে সেই সময়টা একটু ঠান্ডা হয়েছিল বটে প্রকৃতি। আমার সামনে রাখা ছিল নরকরটি, তাতে সিঁদুর লেপে তার মধ্যে মদ রেখেছিলাম। পাশে একটা কলা পাতায় কাঁচা মাংস। হঠাৎ নিজের মায়ের ডাক শুনতে পেলাম। আমার জন্মদাত্রী মা আমায় যেন ডাকছে পিছন থেকে। তারানাথ, ফিরে আয়, ফিরে আয় আমার কাছে। তুই ফিরে আয় বাবা। দেখ, আমার বড় কষ্ট রে তারানাথ। একটু সময়ের জন্য মনের ভিতরে উতলা চলে এসেছিল, কিন্তু তৎক্ষণাৎ সেটাকে কাটিয়ে উঠলাম, কারণ এসবই হলো মায়া। ইচ্ছে করে সেই প্রেতনি আমায় আমার রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে। সাধনা করতে গেলে এমন মায়ার খেলা অনেক সামনাসামনি করতে হয় সাধকের। সামান্যতম বিচলিত হলেই সাধনা ভঙ্গ হবে, তার সাথে সাধকের হবে মারাত্মক ক্ষতি। হঠাৎ রাত আকাশের বুক চিরে দেখা গেল সাদা সাদা আলোর ছটা, তার সাথে কান ফাটানো বজ্রপাত। ঝোড়ো হাওয়ার সাথে শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টির চোটে জ্বলন্ত হোমযজ্ঞের আগুন প্রায় নিবু নিবু। আরো বেশি করে ঘি তেল ঢালতে লাগলাম তাতে। ফটফট করে বেলকাঠ ফাটার শব্দ শুরু হলো তার সাথে, আর কান ফাটানো চিৎকার। বুঝলাম সেই প্রেতনি এবার তার স্বরূপ ধারণ করে উপস্থিত হয়েছে আমার সামনে। এই যজ্ঞকে বলা হয় নাভি যজ্ঞ। পিণ্ড দ্বারা প্রেতনির নাভি তৈরি করে তাকে হোমকুণ্ডে নিক্ষেপ করলে চিরতরে মুক্তি ঘটবে সেই প্রেতনির।
কিন্তু এই সামান্য সময়ের মধ্যে সে কিছুতেই নিজের আত্মার মুক্তি হতে দেবে না। শুরু করবে সাধকের ওপরে ক্ষতি, তার সাথে কোনোভাবেই যেন তার কাজ সফল না হয় তার চেষ্টা। বুঝতে পারলাম এই সমস্ত ঝড় বৃষ্টি সবকিছুই তারই অধীনে হচ্ছে। আকাশের রং ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঝড়ের প্রকোপ। হঠাৎ মনে হলো শ্মশানের ভিতর থেকে বড় বড় কতগুলো ছায়া মূর্তি আমাকে চারপাশে ঘিরে ধরেছে ক্রমশ। আমি গাত্রবন্ধন মন্ত্র পড়ে নিজেকে আবদ্ধ করে নিয়েছিলাম বলে তারা তখনও আমায় স্পর্শ করতে পারছিল না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। এই মুহূর্তটুকুর মধ্যেই যদি আমি এই পিণ্ড নিক্ষেপ করতে পারি তাহলে চিরতরে মুক্তি ঘটবে তার। হঠাৎই সেই সময় নিজের বুকে শুরু হলো মারাত্মক যন্ত্রণা। তবুও মন্ত্রপাঠ থামালাম না। হাত দুটো ক্রমে যেন অবশ হয়ে যেতে লাগলো। আমার চোখের সামনে চিৎকার করে ভেসে ভেসে বেড়াচ্ছে গতকাল পিশাচ দর্পণে দেখা সেই নারী মূর্তি। এখন তার চেহারা আরো বিভৎস ভয়ানক। গা থেকে চামড়া যেন খসে খসে পড়ছে, চোখের ভিতরটা সম্পূর্ণ লাল আগুনের ভাটা তার। দেখলেই শরীর হিম হয়ে যায়। তার প্রচন্ড চিৎকারে মন্ত্রপাঠ আমার প্রায় থেমে যাওয়ার উপক্রম। কানে ভেসে আসছে একসাথে রাঙা কাকিমা, আমার ছোট বোন, বাবা, দাদা, মায়ের সমস্বরের চিৎকার। একবার মনে হলো চারিও যেন চিৎকার করে বাবা বলে ডাকছে। প্রচন্ড কষ্টের সাথে হোমযজ্ঞ কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করলাম সেই পিশাচের নাভি। মুহূর্তেই সমস্ত চিৎকার এক লহমায় মিশে গেল। এতক্ষণে সাদাটে ধোঁয়া এবার বিভৎস কালো ধোঁয়াতে পরিণত হলো, আর তার সাথে সাথেই কান ফাটানো আর্তনাদ। বুঝলাম আমি সফল হয়েছি। চিরতরে মুক্তি ঘটেছে বন্দিনী আত্মার। চিরতরে মুক্তি পেল সেই আত্মা, আর তার সাথে অভিশাপ মুছল এই গ্রামে। আপনার উপর আমার আগাগোড়া ভরসা ছিল ঠাকুর মশাই। আপনি যে পারবেন তা আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। দেখুন, আজকে কতদিন পর আকাশে পাখি উঠছে, সূর্য যেন ঝলমল করে রৌদ্র দিচ্ছে, আবার মানুষগুলো আগের মতোই হাসি খুশি কাজে চরমনে হয়ে উঠেছে। কিন্তু আমার যে এখন একটা কাজ বাকি রয়ে গেল হিরু। মিনির আত্মা যদি আমাকে সন্ধান না দিত তাহলে আমি এখনো অবধি কিছুই করতে পারতাম না। আগে ওর মুক্তির ব্যবস্থা করা দরকার। এরপর আরো 2 দিন সপ্তগ্রামে থেকে তারপরে বাড়ি ফিরেছিলাম আমি। মিনির আত্মারও মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলাম। বাইরে ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে। চারপাশে একটা শীতল ঠান্ডা আমেজ ছেয়ে রয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু আজকের ঘটনাটা। কিন্তু মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে। নিজের জীবনে সর্বস্ব হারিয়ে সে এই রাস্তা বেছে নিয়েছিল। আসলে প্রত্যেকটা মানুষই হয়তো ভালো হয়েই জন্মায়, কিন্তু সমাজের পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ করতেই বাধ্য করে। তোমার কথায় আমি সহমত করি কিশোরী। ঠাকুরমশাই, আজ আমরা চলি, আবার একদিন আসবো। নিজের খেয়াল রাখবেন, কেমন? বাইরে হাঁটতে হাঁটতে মনের ভেতরে যে একটা বিরক্তিকর ভাব নিয়ে এসেছিলাম, তারানাথের বাড়ি থেকে ফেরার সময় মনে একটা ভালো করা শীতল আবেগ নিয়ে বাড়ি ফিরলাম। সত্যি, পৃথিবী জুড়ে কত কিছুই হয়ে যায়, তার হিসেব আমরা কজনই বা রাখি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও নররাক্ষসের আতঙ্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসবো আরেকটি নতুন গল্পের সাথে। আপাতত আজকের জন্য আমাদের ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ করা হলো। ধন্যবাদ।